হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়েলকাম টু রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপ এবং ক্লাস 11 সেমিস্টার 1 এর নতুন ব্যাচ আয়রন। ঝটপট জয়েন হও আর অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা আমাকে চ্যাটে বলে দাও। ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নো ইস্যু। অনেক স্নেহাশিস চলে এসেছে। হাই, হ্যালো, গুড ইভিনিং সবাইকে। রাধে রাধে। সব ক্লিয়ার শোনা যাচ্ছে, অল ক্লিয়ার। ঝটপট বলবে, বাকি আরো অনেকে আছে সে লাইভে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। ব্যাচে লোকজন তো আছে আরো অনেক, কিন্তু তারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়নি এখনো। ভালো আছি, অনেক ভালো আছি, নো ইস্যু, ঠিক আছে। এমনিতে কালকে থেকে অ্যাপে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ইউটিউব আপডেট দেখেছো। গতকাল থেকে অ্যাপে ক্লাস শুরু হয়ে গেছে, ডাব্লিউবিজেই ক্লাস দিয়েই শুরু হয়েছে। আর স্টুডিওতে একটু কাজ চলছে, তবুও সেজন্য আমি কালকের ক্লাসেও বলেছিলাম, আজকের ক্লাসেও বলে দিচ্ছি যে ক্যামেরা লাইট একটু এদিক ওদিক লাগতে পারে। তো সেটা এই জাস্ট কিছুদিন লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। এমনিতে সবকিছু ঠিকই লাগছে, আমার মনে হয় কোনো অসুবিধা কিছু হওয়ার মতো নেই। ফাইনালি আজকে আমাদের শুরু হলো, ইয়েস শুরু হলো। কি শুরু হলো? মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষা। অন্য স্কুলে গিয়ে অন্য রকম একটা পরিবেশে পরীক্ষা দেওয়া। কেমন হয়েছে তোমাদের? আমার একটু কাশি হয়ে আছে, হ্যাঁ। কাশি যখন হয় তখন সে আমাকে ছেড়ে যেতে চায় না, তো কি করবো। আছে, যতদিন ইচ্ছা হয় থাকুক, তারপর চলে যাবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা কেমন হলো বলো? অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান বিশেষত কিরকম? নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো কটা ঠিক হয়েছে, কত নাম্বার কি মোটামুটি পেতে পারো। নিট যদি কারোর টার্গেট থাকে না, তাকে এনসিআরটি পড়তেই হবে। আর শুধু নিট নয়, যে কোনো কম্পিটিটিভের জন্য এনসিআরটি কে সঙ্গে রাখাই উচিত। এবার বাকি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম হও, বাংলা মিডিয়াম হও, ম্যাক্সিমাম স্টুডেন্টস ছায়া প্রকাশনের বইটা ফলো করে। আবার অনেক স্টুডেন্ট সাঁতরাও করে, তবে বেশি স্টুডেন্টসকে যেটা আমরা দেখি যে ছায়ার বইটাই কিনছে এবং সেটা পড়ছে। তবে সাঁতরা কিনলেও অসুবিধা কিছু নেই, ওই একই তো সিলেবাস, একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করে। এখন আবার সেমিস্টার হয়েছে, বেশ অনেক অনেক কোয়েশ্চেন সব প্রত্যেকটা বইতে অ্যাড করা হয়েছে। তো কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটা বই রাখো। বইতে বেশ কিছু কিছু জায়গায় টুকটাক একটু আধটু মিস্টেক থাকে, যেটা আমি পড়াতে পড়াতে বলে দেবো, কিন্তু সেটা এখন বললাম বলে সেটা শুনে আবার ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। ভালো হয়েছে। হ্যাঁ, মোনালিসা বিশ্বাস, তোমাকে আমি খুব বিশ্বাস করি, তাই আমি তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। ভালো হয়েছে। অঙ্কে 100 কজন? অঙ্কে 100 যেই টার্গেট, ভেরি গুড। টার্গেট গুলো যদি এখন থেকেই সেই মতো চলা যায় না, তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না। বাংলা ইংরেজি মিলিয়ে মিশিয়ে, এবার ব্যাপার হচ্ছে নোটস যখন আমি লিখবো, আমি ইংলিশ টার্মও বলবো, লিখবো, বাংলাও লিখবো। এবার ধরো কোনো সূত্র রয়েছে, কোনো বিবৃতি রয়েছে, যেমন আজকেই কিছু থিওরি পোর্শন, অনেক চ্যাপ্টারে কিছু থিওরি পোর্শন থাকে যেগুলো কিছুই না একটু পড়ে রাখতে হবে। কেউ ওগুলো হয়তো ডিটেলস লিখতে দেবে না, কিন্তু তবু এমসিকিউ আসতে আসতে পারে, সিলেবাসে আছে যখন। সেগুলো আমি বাংলায় লিখে এনেছি, বইতে যা আছে তাই লিখেছি, কারণ সূত্র বা বিবৃতি একই জিনিস। এবার ধরো ইংরাজিটাও যদি আমি সাঁটাতে চাই, তাহলে একই ব্যাপার, ইংলিশ বইটা থেকে সেইগুলো বা এনসিআরটি থেকে তুলতে হবে। আমি বাংলাটা এনেছি, এবার ওই জিনিসটা আমার নোটস থেকেই পড়তে হবে তা তো নয়, তোমাদের কাছে কিছু না কিছু টেক্সট বুক তো থাকবেই, কিছু না থাকুক এনসিআরটি থাকবে। তো যারা ধরো ইংলিশ মিডিয়াম, তারা ভাবছো নোটসে এই এই সূত্রগুলো আপনি বাংলায় লিখে এনেছেন। আরে বাবা, তোমার কাছে যেটা আছে তুমি সেখান থেকে ইংলিশে ওই স্টেটমেন্টটা পড়ো, বাকি বোঝানোর সময় বাংলা বলবো, ইংরাজি টার্ম বলবো। সায়েন্স নিয়েছো মানে ইংরাজি টার্ম জানতেই হবে, ঠিক আছে, জানাটাই উচিত। আচ্ছা, কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে রয়েছো? প্রথম দিনকে এটাও তো একটু জানতে হবে যে এই মুহূর্তে ব্যাচে যারা যারা রয়েছো, শুভঙ্কর, মোনালিসা, অনিক, স্নেহাশিস, শুভ, আরো অনেকে নাম উঠে গেছে, তারা কে কোথা থেকে রয়েছো? কে কোথা থেকে রয়েছো?
আচ্ছা, হুগলি, হাওড়া, বীরভূম, কোচবিহার, ওকে, শ্রেয়সী, হাওড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, চলো এবার প্রথম আজকে আমরা শুরু করছি। সিলেবাস তো তোমাদের সবার কাছে আছে, সিলেবাস সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস, নর্থ চব্বিশ পরগনা, আরো একজন অহনা, কুচবিহার, অনুষ্কা, নর্থ চব্বিশ পরগনা, मैम आई एम फ्रॉम वेस्ट बंगाल। अरे भाई ठीक है ठीक है। সিলেবাসটা ডাউনলোড করা হয়েছে? সিলেবাসটা ডাউনলোড করা হয়েছে? হ্যাঁ কি না? হ্যালো হ্যালো, এবার সব পরপর পরপর সবাই পরপর জয়েন করতে থাকছে। টাইমে একটু রেগুলার ক্লাসে জয়েন করার চেষ্টা করো, যতই রেকর্ডেড পিডিএফ সবকিছুই পেয়ে যাও। সিলেবাস আছে, আচ্ছা বেশ শুভময়, শোনো এবার একটা কথা বলি, সবার কাছে যদি সিলেবাস থাকে তো খুব ভালো কথা, যদি সিলেবাস না থাকে, আচ্ছা টেলিগ্রামেও এমনিতে একটা এমনি চ্যাট গ্রুপ রয়েছে, সেখানে একে অপরের সাথে এত বক বক করে কি বলবো, মানে আমি খুললে এমনি আগেও টেলিগ্রামে প্রচুর মেসেজ পড়ে থাকতো, মানে একসাথে দেখে রিপ্লাই করা তো অসম্ভব হয়ে পড়তো, যতগুলো পারতাম করতাম। এবার এখন ওই চ্যাটটাতে মানে ওই গ্রুপটাতে মেনলি কেমিস্ট্রি সংক্রান্ত আলোচনা করার কথা, সেখানে মনে হয় অল সাবজেক্ট বা সাবজেক্টের বাইরেও অনেক কিছু আলোচনা হচ্ছে। যাই হোক, 200-300 করে একসাথে মেসেজ চলে আসছে, মানে আমার সাথে কথার থেকে বড় কথা তারা নিজেদের মধ্যেই এত গল্পে মশগুল হয়ে উঠছে। তবুও যদি তোমাদের কারোর কাছে সিলেবাস না থাকে, টেলিগ্রামের গ্রুপটাতে বা চ্যানেলটাতে যেখানেই দেবো গ্রুপে চলে যাবে, আমি সিলেবাসটা সেরকম হলে পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? সিলেবাসের পিডিএফ তোমরা নিজেরাও গুগল থেকে WBCHAC একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাসটা পেয়ে যাবে। আচ্ছা, কাল না, শুভঙ্কর বোধ হয় এটা লিখতে চাইছে, কাল না, ঠিক আছে, শুভঙ্কর চক্রবর্তী, আচ্ছা সরি 24 পরগনা, না ঠিক আছে ঠিক আছে, নো ইস্যু। আচ্ছা, এই সিলেবাসে আমাদের যেগুলো রয়েছে, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। আরে ম্যাম আপনি কি এখন বসে বসে চ্যাপ্টার গুলো লিখবেন? না, আজকে এটা শুরু করব। এখানে মেন যে জিনিসটাকে আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে মোল কনসেপ্ট। এটা হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, মোল কনসেপ্ট, এর মধ্যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং আরো কিছু জিনিস রয়েছে। এর মধ্যে কি কি রয়েছে সেই সিলেবাসটা আমি আবার চ্যাপ্টারের প্রথমে সাঁটিয়েও এনেছি, মানে চাপ নেওয়ার কিছু নেই। আরে ঠিক আছে, চলো দেখো এখানে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এই চ্যাপ্টারটার মূল আলোচনাই মোল কনসেপ্ট, যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি প্রথমে ক্লিয়ার করতে হবে। এর পরে তিনটে পর পর চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন, পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম এটাও বলতে পারো, অসুবিধা নেই, অ্যাটমিক স্ট্রাকচার। আর একটা রয়েছে পর্যায় সারণী, পর্যায় সারণী বড় বড় নাম রয়েছে, আমি সংক্ষেপে লিখছি, পিরিয়ডিক টেবিল অ্যান্ড ক্লাসিফিকেশন, এইসব হচ্ছে নাম। পিরিয়ডিক টেবিল, মৌল সমূহের মানে বিভিন্ন ধর্মের যে শ্রেণী বিন্যাস সেইভাবে করা হচ্ছে, পর্যাবৃত্তি, সেই পুরো একটা বিশাল বড় নাম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর রয়েছে রাসায়নিক বন্ধন, আমি সংক্ষেপে লিখছি, এখানেও রয়েছে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং। এই তিনটে চ্যাপ্টার আমি একটা স্ট্র্যাটেজি তোমাদের ইউটিউবে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে 11 শুরু করছো তো এই তিনটে হচ্ছে পিলার অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি শুরু করছো মানে এই তিনটে স্তম্ভ, এই বেস ক্লিয়ার রাখতেই হবে। তাই এই জায়গায় কোনো খামতি হবে না, না তো পড়ানোর সময় আমি কখনো করে থাকি আর না তো আগামীতে করব, কিন্তু পড়ার সময় স্টুডেন্টসরা অনেক সময় এখানে গ্যাপ তৈরি করে, সেটা যেন না হয়। তবে আজকে আমরা মেনলি এইটা শুরু করব, ঠিক আছে, আজকে আমরা এইটা শুরু করছি। আচ্ছা এবার বলি, এইটা আমি এতক্ষণ যা আলোচনা করছি সিলেবাসে তো ভাগ রয়েছে, আমরা সেমিস্টার 1 এর সিলেবাস নিয়ে বলছি,
তারপরে আরো কিছু চ্যাপ্টার রয়েছে, সেসব পরে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার বলি তোমাদের কি টার্গেট রয়েছে। টার্গেট কার কি রয়েছে? এই যে প্রথম শুরুতেই একজন বলল যেই, একজন বলল নিট, কেউ বলবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সই শুধু আমি টার্গেট করছি, কেউ বলবে আরো অন্য কিছু। জেনারেলি সায়েন্স নেওয়ার পর অনেকে, ম্যাক্সিমাম লোকজন এইগুলোই বলে। ঠিক আছে, আবার অনেকে জেন পাস নার্সিং এর দিকে যাওয়ার জন্য। তবে ইনিশিয়ালি দেখা যায় যে নিটটাকেই সে ফোকাস করছে, পরবর্তীতে জেন পাসও অ্যাটেম্প করছে। বা হতেই পারে এগুলোর বাইরে গিয়ে কোনো কিছু হতেই পারে, এমন নয় যে সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারই হতে হবে, অন্য কিছু সে ভেবে রাখতেই পারে। কিন্তু বাবু একটা কথা আমি বলে দিচ্ছি, ক্লাস 10-এ যা কিছু পড়েছো, তারপরে 11-এ গিয়ে সায়েন্স নিয়ে যখন তুমি পিসি এমবিএ এই কম্বিনেশন নিয়েছো, কারুর কারুর বায়োলজি থাকে, কেউ কম্পিউটার এইসব নেয়, কিন্তু এখানে এই যে ফিজিক্স কেমিস্ট্রিটা যখন তুমি পড়তে যাচ্ছ, এই যা কিছু পরীক্ষা দেবে এটার জন্য বায়ো দরকার, এগুলোর জন্য ম্যাথ দরকার, কিন্তু এই ফিজিক্স আর কেমিস্ট্রি এরা সব জায়গায় থাকবে। ঠিক আছে, এমনকি এমনকি অন্যরকম কোনো কম্বিনেশন যারা নেয়, নিউট্রিশন নিউট্রিশন এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো নিলেও এই আমার সাবজেক্টই তো সর্ব জায়গায় প্রেজেন্ট। ব্যাপার বোঝা গেছে? তো 11-এ এসে এগুলোর কনসেপ্টটা অনেক ডিটেইলিং হচ্ছে। যদিও এখন সেমিস্টার হয়েছে, সিলেবাস কম হয়েছে, মনে হতে পারে যে অনেক কম পড়তে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে তুমি কম করতে পারো না। কোনো টপিক বাদ গেছে মানে কোর কনসেপ্ট বাদ যেতে পারে না। আজ তোমাকে যদি বলেও দেয় যে এই পরীক্ষায় গ্যাস নেই, চলো নেই, কিন্তু তুমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না গ্যাসের সূত্র পিভি ইকুয়ালস টু এনআরটি। কোথাও না কোথাও তোমাকে একে কাজে লাগাতে হবে, আর একে যদি তুমি কাজে লাগাতে যাও তাহলে এই জিনিসটি তোমার জানা থাকতে হবে। তো এটাকে বলে কনসেপ্ট। তো এই কনসেপ্টের জায়গায় কোনো রকম খামতি রাখা যাবে না। যদি ক্লাস 11-এর প্রথম থেকে তোমার মধ্যে সেই সিরিয়াসনেসটা কাজ করে যে আমি আফটার 12 দিয়েই, মানে 12 দিয়েই সেই বছরেই এই অ্যাটেম্প্ট গুলো করব, যেটা যার টার্গেট, এবং ওই বছরে উইদাউট এনি ড্রপ। ঠিক আছে, ড্রপের অপশন অনেক পরে, আজকাল স্টুডেন্টসরা মুড়ি মুরকির মতো ড্রপ নেয়, তাদের কাছে একদম মাইন্ডসেট হয়েই থাকে একটা ড্রপ নিয়ে নেবো। আচ্ছা ব্যাপারটা এতটা ইজি। দেখো, যে ছেলেটা বা মেয়েটা 12 দেওয়ার পরে এগুলো পরীক্ষা দিয়ে ভালো করলো না এবং তার টার্গেট ওটাই, সে ড্রপ দিল, তার সেই সিচুয়েশনে দাঁড়িয়ে ড্রপটা অ্যাকসেপ্ট করা হয়। কিন্তু যখন তোমরা কেউ 11 শুরু করছো, তখন থেকে যেন কোনোভাবে এই ড্রপের চিন্তা ভাবনা মাথাতে না আসে। অনেকেই এই চিন্তাটা করতে থাকে 11-12 করে বোর্ড এক্সামটা ভালো করে দিই, তারপরে না হয় একটা বছর ড্রপ দেওয়া যাবে, তারপরে ড্রপটা দিয়ে আমরা ডাব্লিউবিজেই বা নিট ক্র্যাক করব, করে একটা ভালো কেরিয়ার সেট করব। এই প্রথম থেকেই তুমি ড্রপ ভাবনায় চলে যাচ্ছ, মানে তুমি হার মেনে নিয়েছো। তো যখন তুমি প্রথম শুরু করছো তখন এই ধরনের কোনো ভাবনাতে আসবে না। প্রথম থেকে সিরিয়াস নেবে, পড়াশোনাটাকে কনসেপচুয়ালি পড়বে। প্রথম সেমিস্টারে 35টা প্রশ্ন, গোল্লা পাকিয়ে চলে আসবো, কারুর দেখে গোল্লা করে দেওয়া যাবে, হ্যাঁ এরকম করে বহু লোকজন 30-32 পেয়ে যাচ্ছে। কিন্তু তুমি নিজের কাছে নিজে অনেস্ট থেকে যদি পড়াশোনা করো এবং পরীক্ষা দাও, তাহলে তোমার নিজের পরিশ্রমে তুমি নাম্বার পাবে। এবং সেকেন্ড সেমিস্টারগুলোতে 11-12 লেখা পরীক্ষা দিতে হবে, এবং সেখানেও ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর করতে হবে। অলরেডি এই সিস্টেম, সেমিস্টার সিস্টেম তোমাকে কিন্তু কম্পিটিটিভের জন্য এগিয়ে দিয়েছে। ঠিক আছে, সাউন্ড কোনো ইস্যু হওয়ার কথা না, তবু যদি কারোর হয় তাহলে একটু হেডফোন ইউজ করে নাও। ঠিক আছে, ঠিক আছে। তো তোমাকে অলরেডি এই সিস্টেম কম্পিটিটিভের জন্য তৈরি করা শুরু করে দিয়েছে, যেখানে তুমি এমসিকিউ প্যাটার্ন প্র্যাকটিস করতে শুরু করবে। এমসিকিউ প্যাটার্নে প্র্যাকটিস করছো মানে তুমি কনসেপ্টের সাথে ট্রিক্স, ফর্মুলা, শর্ট প্রসেস সবকিছু আয়ত্ত করবে, এবং একই সাথে লেখার অভ্যেস ছাড়লে চলবে না।
অনেকের এটাও ধারণা হয় যে একটা বড় টপিক অনেকটা ডেরিভেশন কিছু আছে, এত কিছু কেন পড়বো, এমসিকিউ কি আসতে পারে। আমি ক্লাসে যদি একটা অঙ্ক করতে দিই না, লোকে বলবে আমাদের তো এমসিকিউ আসবে, ম্যাম আপনি অঙ্কটা করতে দিয়েছেন, এমসিকিউ দেননি তো। আরে ভাই এদের কে বোঝাবে। আমি না হয় 4টে অপশন দিইনি, চলো আমি অপশন দিই। অঙ্কটা ইম্পর্টেন্ট, অপশন রইলো কি রইলো না, তোমার অপশন রয়েছে, এটা একটা ভালো দিক যে তুমি 4টের মধ্যে একটু বাছাই করতে পারছো, দুটোকে এলিমিনেট করে দুটো অপশন হাতে পাচ্ছো, কনফিউশন থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারছো। কিন্তু তুমি একটা কোয়েশ্চেনকে শুধু কোয়েশ্চেন হিসেবেই সলভ করো, আর কনসেপ্ট পুরো ডেরিভেশনটা পড়তে হয় একবার অন্তত, সেটা কনসেপ্টকে বিল্ড করতে। এই খামতিটা বারবার বছরের পর বছর, না সবাই নয়, সবাই যে নয় সে তো বোঝাই যায়, কিন্তু ম্যাক্সিমাম লোকজন করে। তাই আমি বলবো কনসেপ্ট, কনসেপ্ট অ্যান্ড কনসেপ্ট, এটার বাইরে আগে থেকে কিছু ভাববে না, আগে এইটা, আগে এইটা। আমি বহু ক্লাসে, এমনকি আমি লাস্ট ইয়ার যখন ওয়াইটিতেও পড়াতাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে কি বলতো জানো, কোয়েশ্চেন করা, মানে কোয়েশ্চেন করাবো, কমন পাবে, উত্তর হবে, চলে আসবে। কিন্তু এই জিনিসটাই আসল। দেন তুমি যাও না, কোয়েশ্চেন অ্যান্সার করো, পিওয়াই কিউ করো, মক টেস্ট দাও, যত খুশি প্র্যাকটিস করো, কিন্তু এই জায়গাটা বাদ দিয়ে ডাইরেক্টলি তুমি যদি যাও তাহলে হবে না, ঠিক আছে। সেই জন্য এইটা হচ্ছে গাছের গোড়ায় জল দাও, তবেই গাছ সুন্দরভাবে মাথা চারা দিয়ে ভালোভাবে উঠবে, সেই কাজটা তোমাকে করতে হবে। আর সবে ক্লাস 11 স্টার্ট করছো, একদম যার যা টার্গেট আছে সেটাকে সিরিয়াসলি নাও, যে আমি একদম অনগোয়িং স্টুডেন্ট। অনগোয়িং স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আরো অনেক সুবিধা। এই ভাবনাও অনেকের মনে থাকে, বোর্ড এক্সাম করতে করতে কম্পিটিটিভ করা যায় না, এই সমস্ত ভাবনায় যাবে না। বোর্ড এক্সাম করতে করতে সমস্ত সিলেবাস যা যা কম্পিটিটিভে থাকে তার ম্যাক্সিমাম পোর্শন কভার হয়ে যায়। এবার তুমি যেটার প্রিপারেশন নিচ্ছ, ধরো নিট দিতে গেলে কিছু জিনিস ওখানে নেই, কিছু অন্য জিনিস আছে, সেগুলো আলাদা করে তৈরি করবে, অল্প জিনিসই সেটা। ধরো তুমি ডাব্লিউবিজেই দিতে গেলে সেখানে আলাদা করে একটা জিনিস ইনক্লুড করা আছে, আবার কোনো জিনিস হয়তো বাদ আছে, তো সেটাকে তুমি আলাদা করে করে নিতে পারবে, সেই সময়টা পাওয়া যায় আফটার এইচএস ফাইনাল সেমিস্টার। কিন্তু 11 শুরু থেকে তুমি সিরিয়াসলি করলে অনগোয়িং স্টুডেন্ট হিসেবে তুমি যে কোনো কম্পিটিটিভ ট্র্যাক করতে পারবে, যদি তোমার এগুলোর মধ্যে কোনোটা টার্গেট থাকে, ঠিক আছে। তাই বি পজিটিভ, সিরিয়াসলি পড়াশোনা করবে, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবে, ক্লাসের সাথে সাথে নিজেরা খাতায় নোট করতে থাকবে। কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু যদি এরকম কেউ হয়, যেহেতু বেঙ্গলি ইংলিশ দুটো মিডিয়ামই স্টুডেন্ট এখানে রয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদের বলেই দেবো যে আমি এখানে যেটা লিখেছি সেটা তোমরা যে কোনো যে যে মিডিয়ামের বই থেকে পড়তে পারবে। আমার কাছে যদি বাংলায় লেখা থাকে তাহলে ইংলিশটা তোমরা বই থেকে করতে পারবে, এমনকি বাংলাটাও বইতে পেয়ে যাবে। বাকি কনসেপ্ট বোঝানো, কোয়েশ্চেন, কোনো কিছুতে কোনো প্রবলেম হবে না। আজকের প্রথম ক্লাস, আগে আমাকে দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি কতজন কিভাবে এইতে প্রবলেম ফেস করছে কিনা আদৌ, কারণ আজকের ক্লাসে আমি সমস্তটা বাংলাতেই এনেছি, প্রশ্নগুলোও এনেছি, সেরকম বুঝে আমি পরের ক্লাস থেকে মিক্স করে আনবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেম কোয়েশ্চেন যেটা বলবে সেটাতেই আনা যাবে, ঠিক আছে। চলো এবারে আমরা চলে যাব এই চ্যাপ্টারের সিলেবাসটা একটু দেখে নেব, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির যে সিলেবাস, ঠিক আছে। কোয়েশ্চেন কিছু থাকলে করে ফেলো, ঠিক আছে, কোয়েশ্চেন কিছু কারোর বলার থাকলে করে ফেলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে লস অফ কেমিক্যাল কম্বিনেশন থেকে শুরু, তারপরে এলিমেন্ট, অ্যাটম, মলিকিউলস, অ্যাটমিক মাস, মলিকিউলার মাস, একদম বেসিক জায়গা। অলরেডি এগুলোর ধারণা সবার থাকে মাধ্যমিক লেভেল থেকে, কারণ মাধ্যমিক লেভেলে আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি, শুধু মাধ্যমিক নয়, ক্লাস 6, 7, 8, 9, 10 এই পুরো প্রসেস, এই প্রত্যেকটা ক্লাসে পুরো প্রসেসটাতেই শেখানো হয় আস্তে আস্তে, মৌল, মৌলের চিহ্ন, তারপর যৌগ, তার সংকেত লেখা, যোজ্যতা, আস্তে 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 লেভেল আপ করে করে গিয়ে মাধ্যমিক পরীক্ষাটি হয়, যেখানে ভৌত বিজ্ঞানে অনেকগুলো চ্যাপ্টার থাকে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, কিছু জেনারেল পোর্শন থাকে।
হ্যাঁ, এটা আমি শুভ মান্না, এটা এই ব্যাপারটা তো আমি বলতে পারবো না বাবা, ঠিক আছে। আচ্ছা, বেশ। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ওই স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত, ঠিক আছে। তুমি ইউটিউবে গিয়ে না উম, আগের লাইভ গুলোর ইয়েতে কমেন্টে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। আর নয়তো ইউটিউবের যে অ্যাবাউট সেকশন, সমস্ত যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে সেখানেও পেয়ে যাবে। ওটা পরে জয়েন হয়েও, ঠিক আছে। আপাতত এখানে এসো, তারপরে এই যে মোল কনসেপ্ট, আর তারপরে মোলার মাস, পার্সেন্টেজ, কম্পোজিশন, এম্পিরিক মলিকিউলার ফর্মুলা, কেমিক্যাল রিয়াকশন, স্টয়চিওমেট্রি ক্যালকুলেশন, স্টয়চিওমেট্রির ওপর বেসড অন যেগুলো রয়েছে ক্যালকুলেশন, ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্মস, এইগুলো রয়েছে। কিছু জিনিস না, এই যে স্টয়চিওমেট্রি বাংলায় লিখলেও স্টয়চিওমেট্রি, ইংরেজিতে লিখলেও স্টয়চিওমেট্রি, এই যে লিমিটিং রিয়েজেন্ট বাংলাতেও যা, ইংরেজিতেও তাই। তাই ইংরাজি টার্ম জানতেই হবে, জানতেই হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে, দেখো বইতে শুরুতে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পদার্থের শ্রেণীবিন্যাস। পদার্থকে দুভাগে ভাগ করা যায়, পদার্থ মানে ম্যাটার, ঠিক আছে, ম্যাটার। পদার্থকে দুভাগে ভাগ করা যায়, মানে দু রকম ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন বা ভৌত শ্রেণীবিন্যাস। ভৌত শ্রেণীবিন্যাস মানে পদার্থকে ক্লাসিফাই করা হচ্ছে দুভাগে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন। অর্থাৎ কিনা রাসায়নিক ভাবে তুমি শ্রেণীবিন্যাস করছো। এগুলো জাস্ট একবার আমি বলে চলে যাব, হ্যাঁ। এগুলো কিন্তু একদমই বেসিক, অবশ্যই বেসিক জানতে হয়, কিন্তু আমার ধারণা এগুলো তোমাদের জানা আছে। আর বইতে সবটা দেওয়া আছে, একবার শুধু পড়ে নেওয়া শুরুটা। এমনকি বইতে এগুলোও দেওয়া আছে রসায়ন কোন কোন ক্ষেত্রে কিভাবে কাজে লাগছে। রসায়ন সকাল থেকে উঠে দাঁতের মাজনটা থেকে শুরু করে, তারপরে যে তুমি মাথায় শ্যাম্পুটা করলে, তারপরে যে সানস্ক্রিনটা লাগালে, তারপর থেকে শুরু করে পর রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কোথাও না কোথাও কেমিস্ট্রি জুড়েই আছে, ঠিক আছে। তো ওই জায়গাগুলো জাস্ট গল্পের মতো একবার চাইলে পড়ে নাও, ঠিক আছে। এমনিতে ওখান থেকে কোনো প্রশ্ন আসে না, কিন্তু জানার জন্য তো আমাদের পড়তে হয়, সেই হচ্ছে ব্যাপার। এবার ভৌত শ্রেণীবিন্যাস যখন পদার্থকে করা হচ্ছে, তখন একদম মূল যে তিনটাকে নিয়ে আমরা আলোচনা করে থাকি সবসময়, তারা কারা? তারা হচ্ছে সলিড অর্থাৎ কঠিন, লিকুইড অর্থাৎ তরল, গ্যাস অর্থাৎ গ্যাস। এবার ধরো সলিড, কঠিন, তরল, গ্যাস, এমনিতেও আমরা যখন স্টেটস অফ ম্যাটার পড়বো, সেখানে আমরা ক্লাস 11-এ সলিড স্টেট পড়বো, গ্যাসিয়াস স্টেট পড়বো, তারপরে এই লিকুইড স্টেট আবার 11-এও আছে। তো এইগুলো সম্পর্কে সবাই একটু ধারণা জানি। কঠিনের মধ্যে কণাগুলো খুব কাছাকাছি থাকে, খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, তরলের মধ্যে তাদের মধ্যে দূরত্ব বাড়ে, গ্যাসের মধ্যে তারা আরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই জিনিসগুলো, ঠিক আছে। এবার তারপর ধরো নির্দিষ্ট আকার আয়তন আছে, কোনটার ক্ষেত্রে নেই, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করে, এই যে বেসিক কঠিন তরল গ্যাসের ডিফারেন্স, এইগুলো নিয়ে ডিটেলস আলোচনায় আমি যাচ্ছি না, ঠিক আছে। প্রয়োজন আছে কি? আমার মনে হয় এগুলো নিয়ে ডিটেলস আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই, সিলেবাসে নেই, তার জন্য নয়, এগুলো জানা আছে। চাইলে তোমরা বই থেকে একবার রিড করতে পারো, বইয়ের প্রথমে আরো অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু আমাদের যেটা প্রয়োজনীয় কনসেপ্টের জায়গা, সেই জায়গাটা আমরা তাড়াতাড়ি পৌঁছতে চাইছি। আমি তবুও এই ক্লাসিফিকেশনটা জাস্ট একবার লিখে দিচ্ছি। রাসায়নিকভাবে যখন আমরা শ্রেণীবিন্যাসটা করছি, তখন আমরা বলছি বিশুদ্ধ পদার্থ, আর বলছি আমরা মিশ্র পদার্থ, ঠিক আছে। মিশ্র অর্থাৎ বিশুদ্ধর ক্ষেত্রে আমরা বলছি পিওর, মিশ্রর ক্ষেত্রে আমরা কি বলবো? মিশ্রর ক্ষেত্রে হচ্ছে মিক্সচার। যেমন মিশ্রকে যখন আমরা ভাগ করছি, তখন আমরা বলছি মিক্সচার কি কি রকম হতে পারে? মিশ্রণ সমসত্ব মিশ্রণ হতে পারে, আর হচ্ছে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ, হোমোজেনিয়াস মিক্সচার, যেমন তুমি চিনির জলীয় দ্রবণ, হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে। আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে হেটেরোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, অসমসত্ব মিশ্রণ, হেটেরোজিনিয়াস।
আবার বিশুদ্ধকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর এক মৌলিক পদার্থকে আমরা বলবো এলিমেন্ট, আর হচ্ছে যৌগিক পদার্থ কম্পাউন্ড। এবার আমি আস্তে আস্তে যে জায়গা থেকে তোমাদের গুলোতে শুরু করার জিনিসপত্র সেগুলো বলবো। এটা হচ্ছে বেসিক একটা ক্লাসিফিকেশন, ম্যাটার বা পদার্থের একটা ক্লাসিফিকেশন এখানে করা হয়েছে, যেটা আমি এখানে তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো, তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো যে মৌলিক পদার্থের অণু বা মৌলিক অণু, যৌগিক অণু, এই জিনিসগুলোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, বা তুমি গুলিয়ে ফেলছো কিনা দেখো। প্রথম কথা, আমরা কোনো মৌল, বিভিন্ন মৌল যে রয়েছে তাদের চিহ্নগুলো পড়েছি। যেমন আমরা পড়েছি হাইড্রোজেন, তারপর রয়েছে হিলিয়াম, ঠিক আছে, তারপরে ধরো রয়েছে লিথিয়াম, তারপর রয়েছে এখানে সোডিয়াম, তারপরে এখানে রয়েছে বেরিলিয়াম, বোরন। আমরা পুরো পিরিয়ডিক টেবিল পড়বো, এগুলো সব এক একটা মৌলের চিহ্ন। ঠিক আছে, এবার যখন আমরা অণুতে যাচ্ছি, এই একটা একটা করে যখন আমি লিখছি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, ভালো করে শুনবে। এটা এলিমেন্ট যখন বলছে না, মানে কি মৌলিক পদার্থ। এবার মৌলিক পদার্থের অণু যখন আমরা বলছি, মানে কি একই মৌলের পরমাণু নিয়েই গঠিত। অণু তৈরি হচ্ছে মানে অনেকগুলো পরমাণু নিয়ে অণু তৈরি হতে পারে। এবার অণুটা যদি দ্বিপারমাণবিক হয়, মানে ডাই অ্যাটমিক হয়, যেমন ধরো হাইড্রোজেন হচ্ছে কি, হাইড্রোজেন আমি শুধু লিখেছি, আমি বলছি এটা হচ্ছে হাইড্রোজেন মৌলের একটি পরমাণু। যখনই আমরা বলছি H2, আমি বলছি এটা হাইড্রোজেন অণু, ইয়েস অর নো। কিন্তু এটা মৌলিক অণু না যৌগিক অণু? এটা মৌলিক পদার্থের অণু। তো কেন মৌলিক বলা হচ্ছে? কারণ এটা একই মৌলের দুটো পরমাণু নিয়ে তৈরি, একই মৌলের দুটো পরমাণু নিয়ে তৈরি। কিন্তু যখনই আমি বলছি H2O, অক্সিজেন আমি লিখছি, অক্সিজেন মৌলের একটি পরমাণুকে আমি এখানে বোঝাচ্ছি। H2O যখন লিখলাম তখন এটাও অণু, কিন্তু এটা কি অণু? এটা হচ্ছে যৌগিক। এটা হচ্ছে যৌগিক কেন? কারণ আলাদা মৌলের পরমাণু দিয়ে গঠিত, মানে এর মধ্যে উপাদান মৌলগুলো সেমই রয়েছে, হাইড্রোজেন হাইড্রোজেন। যখন আমি বলছি O2, দুটো অক্সিজেন, N2, দুটো নাইট্রোজেন, Cl2, দুটো ক্লোরিন, O3, ওজন যখন বলছি তিনটে অক্সিজেন, যখন ফসফরাস হচ্ছে টেট্রা অ্যাটমিক ফর্মে থাকে, P4 হিসেবে থাকে, সালফার হচ্ছে S8 হিসেবে থাকে। কিন্তু এরা সবাই একটা মৌলের পরমাণুগুলোই যুক্ত হয়ে এইভাবে এই অণু ফর্মে রয়েছে। কিন্তু যখন আমরা H2O বলছি, CO2 বলছি, H2S বলছি বা CH4 বলছি, এগুলো সবেতে আমরা দেখছি আলাদা আলাদা মৌলের পরমাণু উপস্থিত রয়েছে, হ্যাঁ কি না? তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো, যে এইগুলো হচ্ছে যৌগিক পদার্থের অণু। তোমাদের ক্লাস 10-এতে মাধ্যমিকে যখন তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে, এরকম তো আসতো যে ত্রিবন্ধন যুক্ত একটা মৌলিক অণুর কি বলে এক্সাম্পল দাও। সেক্ষেত্রে তুমি বলতে যে N2, কারণ নাইট্রোজেন দুটোর মধ্যে ত্রিবন্ধন রয়েছে এবং এটা মৌলিক, কারণ শুধু নাইট্রোজেন মৌলের পরমাণুই এখানে উপস্থিত আছে। যখন বলতো যৌগিক পদার্থের অণুর ত্রিবন্ধন আছে, তুমি উদাহরণ দাও, তুমি তখন বলতে অ্যাসিটিলিন, কারণ এখানে কার্বন হাইড্রোজেন দুটো মৌলের পরমাণু রয়েছে এবং এখানেও ত্রিবন্ধন রয়েছে। ইয়েস অর নো? বোঝা গেছে হ্যাঁ কি না? ঝটপট বলো, বলে ফেলো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা আমরা এগুলো মৌলিক দেখলাম, আর এটা আমরা যৌগিক দেখছি। আশা করি এগুলো বোঝা গেছে। আর একটা ব্যাপার, অনেক মৌল রয়েছে যারা মোনো অ্যাটমিক ফর্মে থাকে, যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো, হিলিয়াম রয়েছে, আর্গন রয়েছে, নিয়ন রয়েছে, আর্গন রয়েছে, এরা বা আরো অনেকে রয়েছে, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, এবারে যৌগ যখন তৈরি করছে না, এমনি অবস্থায় আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এরা মোনো অ্যাটমিক ফর্মে রয়েছে। তো ঠিক আছে, এটাই এদের একটা মৌলের পরমাণু, এটা পরমাণু মানে এক পারমাণবিক হিসেবেই রয়েছে। ঠিক আছে, তো এরাও সেক্ষেত্রে মৌলিক হিসেবেই কাজ করবে। এবং অণু যখন তৈরি করছে এরা মানে ডাই অ্যাটমিক ফর্মে, দুটো একই মৌলের পরমাণু নিয়ে মৌলিক অণু তৈরি করছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে?
বোঝা গেছে? চলো, এগুলো একদম বেসিক জায়গা হয়ে গেল। এবারে আমরা একটু লজ অফ কেমিক্যাল কম্বিনেশনে চলে যাই। রাসায়নিক সংযোগের সূত্রাবলী। রাসায়নিক সংযোগের সূত্রাবলী বা রাসায়নিক সংযোগ সূত্রাবলী, এটা হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। দেখো, এখানে 5টা সূত্রের কথা বলা হয়। এবার বলি, যখন তুমি এনসিইআরটি দেখবে, তুমি কোন কোন সূত্র পাবে আমি বলছি। তুমি পাবে ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ মাস। দ্বিতীয় তুমি পাবে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অর ডেফিনিট প্রপোর্শন, স্থিরানুপাত সূত্র। নেক্সট পাবে গুণানুপাত সূত্র, তারপরে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, তারপরে অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো প্রকল্প। আর একটা সূত্র রয়েছে মিথনুপাত সূত্র, যেটাও পড়ানো হয়, কিন্তু 5টা রাসায়নিক সংযোগ সূত্রাবলী বলতে ওখানে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আর অ্যাভোগাড্রো প্রকল্প ইনক্লুড করা থাকে। মিথনুপাতটা আলাদা করেও পড়ানো হয়, কিন্তু আমি তোমাদের বইতে দেখলাম যে সেখানে এই 5টার মধ্যেই প্রত্যেকটাই রাখা রয়েছে, অ্যাভোগাড্রো প্রকল্পটা এই 5টার মধ্যে নেই, মানে অন্যভাবে ওটাকে অ্যারেঞ্জ করে রেখেছে। ঠিক আছে, দেখো কেউ তো এখানে তোমাকে কোনগুলো বা কি এইসব লিখতে দেবে না, তবে জেনারেলি আমরা এনসিইআরটি যখন ফলো করি তাহলে অবশ্যই করে এখানে যেগুলো থাকে, এখানে কিন্তু গেলুসাক আর অ্যাভোগাড্রো প্রকল্প ইনক্লুড করা থাকে। তো এখানে আমি বড় বড় নামগুলো এখন লিখবো না, ঠিক আছে, আমি ডাইরেক্টলি সেই সূত্রগুলোতে চলে যাব। প্রথম যেটা বলছে যে ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস, কি বলছে? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। এইগুলোই আমি তোমাদের প্রথমে বললাম, যদি স্টেটমেন্টগুলো ইংরাজিতে দরকার হয় রিড করার জন্য, যার ইংলিশ মিডিয়াম সে ইংরেজিতেই রিড করবে, খামোখা বাংলায় রিড করে ভজকট ব্যাপারকে মাথার মধ্যে গোলাবে না, তো সে বই থেকে তার টেক্সট বুক থেকে করে নেবে, অসুবিধা কিছু নেই। বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়। ধরো এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হচ্ছে। এ আর বি এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ বা রিয়াক্ট্যান্টস। এগুলো কিন্তু কমন টার্ম, তাই জন্যই আমি দুটো ডবল ডবল লিখছি। আর যেগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস, ঠিক আছে। এবারে ভরের নিত্যতা সূত্র বলছে বিক্রিয়ার পূর্বে অর্থাৎ বিফোর রিয়াকশন, বিক্রিয়া রিয়াকশন, ঠিক আছে, বিফোর রিয়াকশন টোটাল মাস অফ রিয়াক্ট্যান্ট, টোটাল মাস অফ রিয়াক্ট্যান্টস, মিলিয়ে মিশিয়ে না লিখে আমি পুরোটা লিখছি, যে বিফোর রিয়াকশন, রিয়াকশনকে সংক্ষেপে এইভাবে লিখছি, বিফোর রিয়াকশন বিক্রিয়া হওয়ার আগে টোটাল মাস অফ রিয়াক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভর, যেটা সমান হবে আফটার রিয়াকশন টোটাল মাস অফ প্রোডাক্টস, ঠিক আছে। এটা ভরের নিত্যতা সূত্র বলছে। যদি আমি একটা এক্সাম্পল বলি, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এবার দেখো কার্বন কার্বন এগুলো পরে পরে গিয়ে আমরা মোল কনসেপ্ট, মোল টোল সব দেখবো। এখন আপাতত আমরা ভর হিসেবে যখন দেখছি, এখানে কার্বন কত গ্রাম? 12 গ্রাম। অক্সিজেন 32 গ্রাম, 16 দুগুণে 32, তাহলে টোটাল কত হলো? টোটাল আমরা দেখছি 12 প্লাস 32 অর্থাৎ 44 গ্রাম টোটাল মাস অফ রিয়াক্ট্যান্ট বিফোর রিয়াকশন, হ্যাঁ কি না?
হ্যাঁ কি না? টোটাল মাস অফ রিয়াক্ট্যান্টস বিফোর রিয়াকশন 44 গ্রাম। আচ্ছা 32 + 12 44 গ্রাম। এখানে আমরা কত পাচ্ছি? 12 + 2 × 16, অর্থাৎ টোটাল এটা হচ্ছে 44 গ্রাম। তার মানে আফটার রিয়াকশন, বিক্রিয়ার পরে মোট যে ভর সেটা বিক্রিয়া জাতের মোট ভর বিক্রিয়ার আগে বিক্রিয়কগুলোর মোট ভরের সমান হচ্ছে, অর্থাৎ এটাই ভরের নিত্যতা সূত্র বলছে। এখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে মানে এখানে হিট জেনারেট করবে, অর্থাৎ কার্বনের দহন হচ্ছে মানে তাপ শক্তি উৎপন্ন হবে। এবং এখানেই আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব রয়েছে, ঠিক আছে, E = mc², আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী তো এটাই বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় যদি কিছু পরিমাণ মাস ভর যদি বিনষ্ট হয়, বিনাশ ঘটে, কিছু পরিমাণ ভরের বিনাশ ঘটে, তাহলে সেটা তুল্যাঙ্ক পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি ভর ও শক্তির নিত্যতা সূত্রের কথা বলা হচ্ছে, মানে শুধু মাস রিজার্ভ কনজার্ভ হচ্ছে সেটা না, বলছে কিছু পরিমাণ ভর কমছে মানে সেটা শক্তিতে পরিবর্তিত হয়েছে, বা কিছু পরিমাণ শক্তি যেটা ইনভার্ট হয়েছে, তাপের শোষণ ঘটেছে, তার ফলে সেটা ভর বৃদ্ধি করে দিয়েছে। অর্থাৎ ভর শক্তি একে অন্যের মধ্যে যে এই যে ট্রান্সফর্ম হচ্ছে, এবং এর মাধ্যমে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভর শুধু নয়, বলা উচিত যে বিক্রিয়ার আগে এবং পরে ভর আর শক্তির মোট পরিমাণ সমান থাকছে। মানে এখানে আমরা শুধু ভর বলছি কারণ এই তো দেখছি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, কিন্তু ব্যাপার দেখো এখানে তো মিলেও গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইন জেনারেল সাধারণ রিয়াকশন গুলোর ক্ষেত্রে আমরা এই ভরের নিত্যতা সূত্র এইভাবে বলতেই পারি। তবে হ্যাঁ, সব সময় এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, বিশেষত বিশেষত নিউক্লিয় বিক্রিয়া, যে সমস্ত বিক্রিয়া নিউক্লিয় বিক্রিয়া মানে নিউক্লিয়ার রিয়াকশন যেগুলো, সেখানে কিন্তু প্রযোজ্য হবে না, কেন কি বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে এই শুধুমাত্র ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে না, কারণ সেখানে বিপুল পরিমাণ শক্তির উদ্ভব ঘটে। তো যাই হোক, আমাদের শুধুমাত্র এই সূত্রগুলো পড়তে হবে, একটু এক্সাম্পল দেখে রাখতে হবে, ঠিক আছে? তো এইটা সম্পর্কে আমরা জানলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি স্থিরানুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, বা এটাকে বলা যেতে পারে ল অফ ডেফিনিট প্রপোর্শন, একই ব্যাপার, ঠিক আছে? বলছে কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকে, সোর্স, যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, যেভাবেই তৈরি করা হোক না কেন, যেখান থেকে তুমি নাও, সোর্স যাই থাকুক, বলছে যৌগটি কতকগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত। যৌগটিতে উপাদান মৌলগুলোর ভরের অনুপাত, ভরের অনুপাত মানে মাস রেশিও সর্বদা স্থির থাকে। তো চলো জল নেওয়া যাবে, জল, ঠিক আছে, ওয়াটার, যে উৎস থেকেই নাও, তোমার বাড়ির জল, পাশের বাড়ির জল, পাড়ার কলের জল, তোমার পাশের বাড়ির ট্যাঙ্কের জল, বৃষ্টির জল, চোখের জল, নাকের জল, যে জলই নাও না কেন, এবার তুমি বলবে এখানে নোংরা মিশে আছে, ওখানে এই মিশে আছে, আরে ওই সব বাদ দাও, জলের কথা বলছি, শুধু জলটার কথা বলছি আমি। পিওর না ইমপিওর এই গল্পে তো যাচ্ছি না, আমি বলছি জল। যখন আমি জল বলছি, কি বলছি? জল। সেই জল বলতেই তোমার মাথায় তো এটাই আসবে, তো জলে তুমি ইমপিউরিটি মিশিয়ে রেখেছো, কাদা মিশিয়ে রেখেছো, কি কি মিশিয়ে রেখেছো তার উপর ডিপেন্ড করে তুমি H3O বা H2O3 বা ইত্যাদি ইত্যাদি ভুলভাল কিছু নিশ্চয়ই সংকেত বলবে না। এটাই হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থির অনুপাত। এইগুলো পড়তে গেলে না লোকের মাথা ঘোরে, ঠিক আছে, মাথা ঘোরে। প্রথম যদি কেউ এগুলো পড়ে, প্রথমেই শুরু হচ্ছে ল অফ কেমিক্যাল কম্বিনেশন, এই মস্ত মস্ত কি সব একটা বিচ্ছিরি ব্যাপার, কিন্তু এগুলো গল্প, গল্পগুলো একবার পড়ে রাখা, এখান থেকে প্রশ্ন প্রায় আসে না, প্রায় আসে না, কিন্তু পড়তে হয়, ঠিক আছে? এবার দেখো স্কুলের ব্যাপার, 11-এর প্রশ্ন স্কুল ওয়াইজ, তো কোনো স্কুল দিতেই পারে। ক্লাস শুরু হয়েছে 7টায়, এখন বলছো ক্লাস কখন শেষ হবে? দেখো বাবা, যার ইচ্ছা হবে সে থাকো, যার ইচ্ছা হবে সে যাও, কাউকে ধরে রাখা হয়নি, ঠিক আছে?
শেষ কখন হবে জেনে কি লাভ? তো ক্লাস ঠিক লাগছে তো বাকিরা? ক্লাস ঠিক আছে তো? এনার্জি ফুল? তো সেইটা যে বলছে যে জলের কথা যখন এলো, তার মানে জল মানে তুমি H2O এর কথাই তোমার মাথায় আসবে। অর্থাৎ বলছে যেখান থেকেই তুমি নাও, যেভাবেই তুমি জলকে তৈরি করো, জল তৈরি করছো মানে H2O হবে। যৌগটা কতকগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত। জল মানে সে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মৌলের পরমাণু নিয়েই গঠিত হবে। এবং যৌগটিতে উপাদান মৌলগুলির মাস রেশিও, মাস রেশিও মাস রেশিও ভর অনুপাত হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত হবে? ভর হিসেবে বলছে হাইড্রোজেন দুটো মানে 2 গ্রাম, অক্সিজেন একটা মানে 16 গ্রাম, তাহলে 1:8। অলওয়েজ H2O সংকেত এবং তার মাস রেশিও 1:8 থাকবে, তুমি যেখান থেকেই জলকে নাও না কেন। ঠিক আছে, বিভিন্ন এক একটা সূত্র এক একটা বিজ্ঞানী সেগুলো বলেছেন, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক ডিটেলস রয়েছে, বাট আমরা সূত্রের বিবৃতি এবং একটু এক্সাম্পল পড়লে এনাফ। এবার দেখো এগুলোর অনেক ব্যতিক্রমী ব্যাপার আছে, যেমন আইসোটোপ কেস হলে এখানে গন্ডগোল হয়ে যাবে। এবার যদি আইসোটোপের কথা বলা হয় তখন তো মিলবে না, ব্যতিক্রম ব্যাপার। সবসময় যে সূত্রগুলো অ্যাপ্লাই হবে তা নয়, কিন্তু সূত্রগুলো একদম বেস তৈরি হয়েছে। কেমিস্ট্রি তুমি পড়তে শুরু করছো মানে আলাদা একটা সাবজেক্ট হিসেবে এই তোমার ইতিহাস বা বেস কিভাবে ধীরে 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 আপগ্রেড হলো এগুলো জানতে হয়, এবং তার জানতে গেলে এই ল অফ কেমিক্যাল কম্বিনেশন তোমাকে পড়তে হবে। ব্যাপার বোঝা গেল? যেমন ধরো যখন আইসোটোপ হয়ে যাবে তখন এবার তুমি বলবে অক্সিজেনের এখানে কোন আইসোটোপ রয়েছে, তাহলে অক্সিজেনের আইসোটোপ ওয়াইজ তার ভর চেঞ্জ হয়ে যাবে, তার মানে সেখানে তুমি স্থিরানুপাত সূত্রকে অ্যাপ্লাই করতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, বা ধরো যখন আমরা বলবো এর বিপরীত বিবৃতি, স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি, বিবৃতিটি সর্বদা সঠিক নয়। কেন? কেন সঠিক নয়? কারণ যখন বলছে C2H6O, এবার এখানে কার্বন দুটো, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা, মানে এদের মাস রেশিও সংখ্যাটা যা সেই অনুযায়ী মাস রেশিও পাবে, কিন্তু সেটা ইথানলও হতে পারে, আবার সেটা ইথারও হতে পারে। এগুলোর বেসিক তোমাদের জানা, কারণ 11-এ আইসোমারিজম বা সমবায়বতা একটু ছিল, যেখানে তোমরা এই এক্সাম্পলটা করেছো আমি জানি। বেশি ডিটেলসে তো যাওয়ার দরকার নেই এখন, আবার আমরা এগুলো পড়বো অর্গানিকে সেমিস্টার 2-তে। তো এখানে এটা বলছে বিপরীত বিবৃতিটি কেন সঠিক নয়, কারণ এখানে যখন বলছে সোর্স সেম হলে তার মাস রেশিও সেম হবে, কিন্তু মাস রেশিও সেম হলেই সেম কম্পাউন্ড হবে তার কোনো মানে আছে? এই এর মাস রেশিও এখানেও যা হচ্ছে এখানেও তাই হবে, কিন্তু কম্পাউন্ড তো আলাদা, একজন অ্যালকোহল একজন ইথার, এইটা বলছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। নেক্সট বলছে এই যে মিথনুপাত সূত্র। চলো মিথনুপাত সূত্রটা পড়ে নি, না আগে আমরা গুণানুপাতটা পড়ে নি, তারপরে মিথনুপাত পড়ব। গুণানুপাত, ল অফ মাল্টিপল প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শন কি বলছে শোনো। দুটো মৌলের, এই সূত্রগুলো প্রত্যেকটা যে বিশাল মুখস্থ করে রাখতে হবে তা নয়, কিন্তু মাল্টিপল অপশন কারেক্ট, এই মাল্টিপল অপশন কারেক্ট বলছি, মাল্টিপল চয়েস মানে এমসিকিউ ফর্মে এইখান থেকে প্রশ্ন আসতেই পারে। কোন সূত্রটার কথা বলা হচ্ছে, ধরো একটা এক্সাম্পল তুলে দিল যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, সেটা বোঝার মতো পড়তে হবে, মানে বুঝতে পারছো কোন সূত্রটা কি বলতে চাইছে, সেটা তোমাকে কনসেপ্টের মাধ্যমে গল্পের মাধ্যমে পড়ে রাখতে হবে। দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ, দুটো মৌল রাসায়নিক ভাবে যুক্ত হয়ে দুটো বা তার বেশি যৌগ যখন তৈরি করছে, কিরকম ম্যাডাম? সিও তৈরি হতে পারে কার্বন অক্সিজেন যুক্ত হয়, আবার সি কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে CO2 তৈরি করতে পারে। তাহলে এরা আলাদা আলাদা প্রপোর্শনে অ্যাড হয়েছে না, নিজেদের মধ্যে বিক্রিয়া করেছে। তো তাই বলছে দুটো মৌলর রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয় তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে, ভালো করে খেয়াল করো, একটা মৌলের নির্দিষ্ট মাস, এটার ফিক্সড মাস রাখো, একজনের ফিক্সড মাস, তার সাথে অপর মৌলটার যে ভিন্ন ভিন্ন ভর, আর একজনের ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলোর একটা সরল অনুপাত, সিম্পল রেশিও,
সিম্পল রেশিও বর্তমান থাকে। এটা এই জিনিসগুলো এক্সাম্পল ছাড়া বোঝানো বা বোঝা অসুবিধার। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করছে, কার্বন অক্সিজেন বিক্রিয়া করছে, কার্বন আর অক্সিজেনের মাস রেশিও আমরা দেখব। ঠিক আছে, একবার কার্বন মনোক্সাইড তৈরি করছে, এখানে কার্বন 12 অক্সিজেন 16, তাহলে 4 3 12 4 4 এই সরি এখানে আমরা কি বলছি কার্বন মনোক্সাইড তৈরি করছে। হ্যাঁ, আমাদের সিম্পল রেশিও এখানে করার দরকার নেই, 12 16। কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, কার্বন এখানে 12, এখানে 16 দুগুণে 32। ক্লিয়ার? এটা এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার, হ্যাঁ কি না? এবার বলবে, এবার কি বলতে চাইছে শোনো, বলছে যে একটি মৌলের নির্দিষ্ট ভর একজন ফিক্সড, হ্যাঁ কি না, একজন ফিক্সড, একটা মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে এরও 12 গ্রামের সাথে এরও 12 গ্রামের সাথে, ব্যাপার বোঝা গেছে? অপর মৌল মানে অক্সিজেন, তারা যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়েছে, এর 12 গ্রামের সঙ্গে 16 গ্রাম, এর 12 গ্রামের সঙ্গে 32 গ্রাম। এবার এই ভরগুলোর মধ্যে একটা সিম্পল রেশিও থাকে, দ্যাট ইজ 16:32। এইটা হচ্ছে একটা সিম্পল রেশিও। বোঝা গেছে? বোঝা গেছে? আমি একটা দারুণ উদাহরণ দেবো এখানে। দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হচ্ছে, ঠিক আছে? নাইট্রোজেন আর অক্সিজেনের আমরা মাস রেশিও করব, ঠিক আছে? NO করব, NO2 করব না, N2O করব। আচ্ছা দাঁড়ো, প্রথমে N2O লিখি, তারপরে NO করব, N2O3 করব, N2O4 করব, N2O5 করব। নিজেরা করতে পারবে এটা? নিজেরা করতে পারবে? নিজেরা করতে পারবে? দেখো, নিজেরা করতে পারবে কিনা দেখো। 1:2 ওটা ঠিক আছে না জিয়া? এখানে দেখো, আমি বলি নাইট্রোজেন দুটো আছে, প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি দুটো আছে, শুধু এটাতে একটা আছে। তো একে না রেশিওটাকে পুরোটাকেই 2 দিয়ে গুণ করে দেবো, কারণ আমরা তো একজনের মাসটাকে ফিক্স রাখবো অ্যাকর্ডিং টু সূত্র। ঠিক আছে, একজনের মাসটাকে ফিক্স রাখবো। তো এখানে 28 নাইট্রোজেন, আর অক্সিজেন কত 16, এখানে 14 আর 16। তো এটাকে আমরা 28 করে নেবো, কারণ প্রত্যেকটাই দেখো N2, মানে এটা 28 3 16 48, এটা 28 4 16 64, এটা 28 5 16 80। বোঝা গেছে? তাহলে একমাত্র এইটা 14 আছে, এটা আমরা তো একজনকে ফিক্স করবো, আমাদের তো তাই বলছে একটা মৌলের নির্দিষ্ট ভর। তো এটাকে আমরা 2 দিয়ে টোটালটা গুণ করে নিচ্ছি, তাহলে 2 দিয়ে গুণ করে নিলে এটা আমরা পাচ্ছি 28:32। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে 28 28 28 28 28, মানে নাইট্রোজেনের একটা নির্দিষ্ট ভরের সঙ্গে অক্সিজেন বারবার যুক্ত হয়েছে আলাদা আলাদা ভর হিসেবে। এবং তাদের রেশিও মানে এটা, এইটা, এটা, এটা। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এগুলোর রেশিও 16:32:48:64:80, 16 1 16, 16 2 32, 3 16 48, 4 16 64, 5 16 82, 1:3 2:3 4:5, সিম্পল রেশিও। ক্লিয়ার? তো কিছুই না, এগুলো থেকে বিশাল কিছু একদম শক্ত কঠিন কিছু আসার নেই, বিশাল কঠিন এখানে পড়ার মতো কিছু নেই, শুধুমাত্র বিবৃতি পড়বে, এক্সাম্পল মনে রাখবে। যখন তোমাকে এক্সাম্পল থেকে প্রশ্ন দেবে কি করে বুঝবে, যখন কোনো প্রশ্নে তোমাকে বলবে উৎস সংক্রান্ত বিষয়, যে নির্দিষ্ট উৎস থেকে এইটা নেওয়া হয়েছে কিন্তু তবুও এর মধ্যে নির্দিষ্ট ভর, মানে নির্দিষ্ট ভর অনুপাতেই যুক্ত হয়েছে, মানে উৎস সংক্রান্ত যখনই ব্যাখ্যা করে তোমাকে বলবে এটা কোন সূত্রকে বলছি। উৎস মানে স্থিরানুপাত, যে উৎস থেকেই নাও যেভাবেই তৈরি করো, স্থির অনুপাত সূত্রের কথা উৎসতে বলা, উৎসের কথাটা ওখানে বলা হচ্ছে। যখনই বলবে ভর আগে পরে ফিক্সড আছে, ভরের নিত্যতা সূত্র বলা হচ্ছে। যখনই দুটো মৌল বিভিন্ন রকম ভাবে যুক্ত হচ্ছে, একজনের ভর স্থির রেখে বাকিরা বিভিন্ন ভর তার সঙ্গে
কম্বাইন করছে, তখনই এই গুণানুপাত, ঠিক আছে। কেন এগুলো বলছি বোঝাটা, কারণ মিথনুপাতে গিয়ে আমরা আরেকটু অন্যরকম জিনিস দেখব। মিথনুপাত সূত্রটা দেখো, মিথনুপাতে বলছে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল, আলাদা আলাদা ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে। তার মানে যখনই তোমাকে তিনটে মৌলের গল্প চলে আসবে, তিনটে মৌল, তখন মিথনুপাতে যেতে হবে। এগুলো হচ্ছে জাস্ট পড়ার পরে এক লাইনে মনে রাখার উপায়, ঠিক আছে। নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথক ভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে, তার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অন্য আর একটা মৌল, আমি একটা কার্বন নিলাম, একটা হাইড্রোজেন নিলাম, একটা অক্সিজেন নিলাম, কার্বন হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করতে পারে, ধরো মিথেন তৈরি করলো, অক্সিজেনের সঙ্গে কম্বাইন করতে পারে, CO2 তৈরি করলো, আবার এই দুজন নিজেদের মধ্যে কম্বাইন করতে পারে, H2O তৈরি করলো। এবার বলছে প্রথমোক্ত মৌলগুলো নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই সব ভরে বা ভরগুলির সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। একটু স্টেটমেন্টটা জটিল লাগতে পারে, স্টেটমেন্টটা দুবার পড়ো, উদাহরণে এসো, তাহলেই সহজ হবে। এই দুজন আর একটা তৃতীয় জন, ঠিক আছে, এই দুজন নিজেদের মধ্যে করেছে একটা যৌগ গঠন বিক্রিয়া করে, এবার তৃতীয় জনের সাথে এ করেছে, টোটাল তিনটে মৌলের কথা বলা হবে, মধ্যে কথা এইটা। এবার বলছে প্রথমোক্ত মৌলগুলি, এই যে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটা মৌলের কথা বলছে। এবার ধরো প্রথমোক্ত মৌলগুলো নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই সব ভরে বা ভরগুলোর সরল গুণিতক হতে পারে বা উপগুণিতক হতে পারে। এবার আমি এক্সাম্পলে চলে আসছি, কার্বন ইস টু হাইড্রোজেন, এখানে 12, এখানে হচ্ছে 4, তাহলে 3:1। ওকে, মিথেনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডে কার্বন ইস টু অক্সিজেন, এখানে হচ্ছে 12 আর হচ্ছে 16 দুগুণে 32, 4 3 12, 4 8 32, 3:8। হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 16, তাহলে 1:8। জিনিসটা কি দাঁড়ালো, বোঝা গেল? এবার আমি বোঝাই একটু। এখানে কার্বন হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করেছে 3:1, এখানে সব কিন্তু আমরা এখনো পর্যন্ত যা পড়ছি সব ভর অনুপাত, সব ভরের কথাই বলা হচ্ছে, অন্য কিছু বলা হয়নি এখনো অব্দি। এখানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের সঙ্গে একবার কম্বাইন করছে 3:1, কার্বন অক্সিজেনের সঙ্গে কম্বাইন করছে 3:8। এবার হাইড্রোজেন আর অক্সিজেন নিজেদের মধ্যে কম্বাইন করেছে, এই দেখো এটা 1 আর এটা 8, এখানে সেম চলে এসছে। আরো এক্সাম্পল হতে পারে, আমি একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, আরো এক্সাম্পল হতে পারে, সব জায়গাতেই সেম আসবে তা নয়, কিন্তু এর সরল গুণিতক হতে পারে, উপগুণিতক হতে পারে, এই এক্সাম্পলটা সেম এসেছে। এগুলো বোঝা গেছে? বোঝা গেছে? এতক্ষণ ধরে আমরা সব ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত, গুণানুপাত, মিথানুপাত, এবার আমরা ভর থেকে গিয়ে এবার একটু আয়তনের কথা বলবো, ঠিক আছে। গ্যাস, গে-লুশাকের গ্যাস আয়তন সূত্র কি বলা হচ্ছে পড়ি চলো, ঠিক আছে শুভঙ্কর? ওকে ওকে, তুমি এক্সাম্পলটা দেখো নাজিয়া, এক্সাম্পলটা দেখো, ফোকাস করো এক্সাম্পলটা, এইটা বারবার পড়লে তোমার একটু গুলিয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এক্সাম্পলটা দেখো, কার্বন একবার হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করেছে, কার্বন একবার অক্সিজেনের সঙ্গে কম্বাইন করেছে, হাইড্রোজেন অক্সিজেন নিজেদের মধ্যে কম্বাইন করেছে, তিনটে মৌলের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবারে এই যে বলছে না প্রথমোক্ত মৌলগুলো নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে, তার মানে হাইড্রোজেন অক্সিজেন যখন নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটালো, তখন সেটা
এই সব ভরে বা ভরগুলোর মানে এরা যে ভরে আলাদা আলাদা তৃতীয় জনের সাথে কম্বাইন করেছিল তাদের সেম বা তার সরল গুণিতক বা উপগুণিতকে থাকবে, এইটা ব্যাপার। ঠিক আছে, আবার বলবো। কার্বন তৃতীয় ধরে নাও, হাইড্রোজেন, কার্বন একবার হাইড্রোজেনের সঙ্গে, এটা তৃতীয় জন একবার অক্সিজেনের সঙ্গে, এই মাস রেশিও গুলোই হয়েছে। এবার হাইড্রোজেন আর অক্সিজেন নিজেদের মধ্যে কম্বাইন করেছে। তো আমরা কি দেখছি যে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যখন কম্বাইন করছে সেটা, আর অক্সিজেনের সঙ্গে যেটা কম্বাইন করছে সেটা, যখন হাইড্রোজেন অক্সিজেন নিজেদের মধ্যে কম্বাইন করলো সেই মাস রেশিওটা এই যে 1 আর 8 সেম রয়েছে। সেম সবসময় বেরোবে তা নয়, বলছে ওই সব ভরে বা ভরগুলোর সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। বোঝা গেল? বোঝা গেছে? কিছু নেই, এগুলোতে কিছু নেই। প্রথম ক্লাসে এগুলো পড়লে অনেকের একটু বিরক্তও লাগতে পারে। ঠিক আছে, প্রথম ক্লাসে একদম মূল কনসেপ্টে যাব তবে না মজা আসবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে যে কোনো ক্ষেত্রেই জেনারেলি আমরা করে থাকবো যে পেড ব্যাচ, কিন্তু প্রথম লেকচারটা কিন্তু স্যাম্পল হিসেবে ইউটিউবে যায়, একটাই ক্লাস যায়। কেন বলে দিলাম, কারণ এই যে অনেকেই বলবে ম্যাম আপনি দিয়ে দিলেন ইউটিউবে, তাহলে আমরা কেন ব্যাচ নিলাম। তো ওই যে বললাম একটা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেটা ইউটিউবে যাবে। ঠিক আছে, চল। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে বলছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলো সমচাপ ও উষ্ণতায়, এটা খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট সেম থাকবে। তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, মধ্যা কথা আয়তনের গল্প তখনই আসবে যখন তারা গ্যাসীয় হবে। সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন ও বিক্রিয়কগুলোর আয়তনের সরল অনুপাতে থাকে। খুব সরল জিনিস। কি বলছে, ধরো আমরা বলছি 2H2 গ্যাস প্লাস O2 গ্যাস, গ্যাসীয় বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করছে এবং উৎপন্ন পদার্থটাও আমি একেবারে ব্যালেন্স করে লিখছি, সাধারণ বিক্রিয়া সবাই জানে। গ্যাসীয় বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, আবার উৎপন্ন যে হলো সেও গ্যাসীয় অবস্থায় রয়েছে। এই সবাই যখন গ্যাসীয় তখনই আমরা কিন্তু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র প্রয়োগ করব এবং এখানে আয়তন অনুপাত বলা হবে এবং সেটা সরল অনুপাত হবে। কিরম বলছে, এখানে দু আয়তন H2, দু আয়তন H2 গ্যাস, এক আয়তন O2 গ্যাস, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এটাকেই আয়তন হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে, পরে পরে গিয়ে আমরা আর অনেক কিছু পড়বো, যে ব্যালেন্সড ইকুয়েশন, সেখানে মোল কোনগুলো, এই সহগগুলোই মোল, বা তার সাথে আয়তন মোল সংখ্যা কিভাবে রিলেটেড, একটু পরে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প পড়বো, সব বলবো। আগে এটা দেখো, দু আয়তন হাইড্রোজেন গ্যাস এক আয়তন অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করছে, অর্থাৎ এরা আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে। সরল অনুপাতে মানে সিম্পল রেশিও, সরল অনুপাত। ঠিক আছে, এবং যদি যদি উৎপন্ন পদার্থটাও গ্যাসীয় হয় তাহলে এখানেও আমরা দেখছি দু আয়তন H2O গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ গ্যাসীয় বিক্রিয়ক গুলি আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে এবং উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সেটাও এদের সাথে আয়তনের সরল অনুপাতেই থাকবে। এই হচ্ছে আয়তনের সরল অনুপাত, আর কিছু এখানে বলেনি। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট, অ্যাভোগাড্রো প্রকল্প। সেই ছোটবেলা থেকেই পড়েছো তোমরা, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ টেম্পারেচার প্রেসার এখানেও কনস্ট্যান্ট থাকবে। সম আয়তন সকল গ্যাসে সম সংখ্যক অণু থাকবে। এনটা কি বোঝাচ্ছে, মলিকিউলস। এই সবাই জানো তো, আবার বলে দি বাবা, এখানে কোথায় বলবো, এইখানে বলবো। কোথায় সব তোমাদের বোঝালাম, এইখানে, এইখানে বোঝালাম না, অ্যাটমস। এই যে এইখানে, এই যে অ্যাটম,
অ্যাটম কথাটার অর্থ কিন্তু পরমাণু, হ্যাঁ। আর মলিকিউল কথাটার অর্থ কিন্তু অণু। আশা করি এটা সবাই জানো। অ্যাটম মানে হচ্ছে পরমাণু, মলিকিউল মানে হচ্ছে অণু। তো এখানে এই অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী সম আয়তন সকল গ্যাসে সম সংখ্যক অণু বর্তমান। এখান থেকে প্রশ্ন আছে, করাবো সেই প্রশ্নটা। অনেকক্ষণ বক বক করেছি, এবারে প্রশ্ন। কোথায় গেল প্রশ্ন? হারিয়ে গেছে, হারিয়ে গেছে না, হারাবে না। এই যে বলো, বলো। এনটা মোল, অনেক, ওয়েট, ওটা স্মল এন, আমি ক্যাপিটাল এন লিখেছি। হুম, আসবো। স্মল এন, মোল এখনো লিখিনি, মোলে এখনো যাইনি, ঠিক আছে। একই চাপ ও উষ্ণতায় সমভরের H2O2 মিথেনকে ভি আয়তনের পাত্রে রাখলে গ্যাসগুলোর আয়তনের অনুপাত কত হবে? হবে এটা? যদি না হয় তাহলে মোল কনসেপ্ট পড়িয়ে আবার আসবো। এটা এখন যদি না হয় তাহলে আয়তনের, প্রথম কথা এখানে তুমি প্রথম কথা কি ভাবছো যে সমভরে সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান থাকে, এটা কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পতে বলা আছে। তো ভি আয়তনের পাত্রে রাখলে গ্যাসগুলোর আয়তন অনুপাত কত হবে? সমভর বলেছে। চলো মোল কনসেপ্ট পরে আমরা এই জায়গাটায় আসবো, ঠিক আছে। আমি এইটা আগেই তোমাদের কাছে হাজির করে দিলাম যে এটা দারুণ প্রশ্ন, এটা কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা এসেছিল, কিন্তু এই প্রশ্নটা অনেকে রিলেটই করতে পারে না যে কোথা থেকে এটা করব, কি করে করব, পাগল হয়ে যায়। এটা আমরা করব এরপরে। আপাতত মূল কনসেপ্টে চলে যাব। মূল কনসেপ্টে যাওয়ার আগে কিছু কথা তো বলাই আছে। হ্যাঁ, এইটা যেটা বললাম অনেক, এটা কিন্তু ভি প্রপোর্শনাল টু এন, এন ইজ নাম্বার অফ মলিকিউলস। দেখো, এরপরে তোমরা ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য জাস্ট রিড করবে। কি বলা হচ্ছে? যে কোনো পদার্থ মৌলিক হোক যৌগিক হোক, আমি একবার রিড করি, অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এদেরকে পরমাণু বলা হয়। আচ্ছা, ডাল্টন এদের এই কণাগুলিকে পরমাণু বলে। দাঁড়াও এক মিনিট, এই কণাগুলোকে পরমাণু বলে। ডাল্টন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলিকে সরল পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলিকে যৌগিক পরমাণু হিসেবে অভিহিত করেন। কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া দ্বারা পরমাণুগুলোকে ভাঙা যায় না, অর্থাৎ পরমাণু অবিভাজ্য। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব অনুযায়ী পরমাণুকে আর ভাঙা যায় না। পরে সলভ করছি, অনেক পরে সলভ করছি, অনেকে ওটা করতে এখনই পারবে না, মূল কনসেপ্ট একটু হোক তারপরে। ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব অনুযায়ী পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু আমরা জানি পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয়েছে, কারণ পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভেঙে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পাওয়া যায়, যার মধ্যে মূল তিনটি কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যাদেরকে নিয়ে ডিটেলসে আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে আলোচনা করব। একই মৌলের সমস্ত পরমাণুর ভর ও আকার একই হবে, আলাদা মৌলের পরমাণুগুলোর ভর, আকার, ধর্ম আলাদা হবে। দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের সময় ওই সব মৌলের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তখন বলছে যৌগিক পরমাণু, বাট অ্যাকচুয়ালি এখন আমরা তাকেই অণু বলি। এই যে কার্বন ডাই অক্সাইড অণু, যেখানে কার্বন অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত 1:2, একটা কার্বন দুটো অক্সিজেন। পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এগুলো ডাল্টনের পরমাণুবাদে বলা আছে, একবার পড়বে। এই মূল বক্তব্য এইটা, যেটা আমরা দেখেছি না এটা অ্যাকচুয়ালি ঠিক নয়, পরবর্তীকালে পরমাণুকে ভাঙা যায় এবং ভেঙে সেখান থেকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই, এবং তাদেরকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব পরমাণুর গঠন চ্যাপ্টার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে
মোল কনসেপ্ট। দেখো, মোলের ধারণা, প্রথম কথা হচ্ছে এই এক মোল, এক মোল কোনো কণা যখনই বলা হবে তার মানেই হচ্ছে সেটা এন এ সংখ্যক কণা। এক মোল কোনো কণা যখনই বলা হবে তখন সেটা এন এ সংখ্যক কণা, মানে অ্যাকচুয়ালি এক মোল মানেই হচ্ছে, এটা আবার কি কালার চলে এলো, এক মোল মানেই হচ্ছে এন এ সংখ্যক, এক মোল মানেই এন এ সংখ্যক। এবার কণার জায়গায় তুমি যখন বলবে এক মোল অণু, এন এ সংখ্যক অণু, এক মোল পরমাণু, এন এ সংখ্যক পরমাণু, এক মোল আয়ন, এন এ সংখ্যক আয়ন, এক মোল ইলেকট্রন, এন এ সংখ্যক ইলেকট্রন, এক মোল পেন্সিল, এন এ সংখ্যক পেন্সিল। হ্যাঁ, এক মোল যাই বলবে সেটা এন এ সংখ্যাটাকে নির্দেশ করে। হোয়াট ইজ এন এ? হোয়াট ইজ এন এ? ঠিক আছে, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। আর সেই সংখ্যার মানটা 6.022 ইন্টু 10⁻23। অনেক জায়গাতে বা আগেকার অনেক বইতেও 6.023 লেখা থাকে। এই মাথারটা আবার 23 কে 22 করা যাবে না, ও বাবা, এইটা করো না। 10⁻⁴ তুমি যদি এক কম বেশি করে দাও তাহলে অনেকটা ডিফারেন্স হয়ে যায়, কিন্তু 6.022 বা 023 কোনো অসুবিধা নেই। তবে এখনকার সমস্ত বইতে এটাই লেখা থাকে। ঠিক আছে, এবারে আমি এক কথায় বলি যে এক মোল, এক মোল কোন পরমাণুর ভর, পারমাণবিক ভরের এমনি সাধারণ সংজ্ঞা যেটা আমি সেটা বলবো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে এক মোল পরমাণুর ভরকেই কিন্তু পারমাণবিক ভর বলা হয়। হ্যাঁ কি না? পারমাণবিক ভর এক মোল পরমাণুর ভরকে বলা হয়, যেটাকে আমরা কি বলি, অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস, সংক্ষেপে এ এম। আচ্ছা, এক মোল অণুর ভরকে, এক মোল অণুর ভরকে কি বলা হয়? এক মোল অণুর ভরকে বলা হয় আণবিক ভর। আণবিক ভরকে আমরা বলি মলিকিউলার মাস, সংক্ষেপে এম এম। সাধারণভাবে আমরা কোনো অণুর ক্ষেত্রে আণবিক ভর কি করে ক্যালকুলেট করি? একটা অণু, ধরো কার্বন ডাই অক্সাইডের অণু, তো যে যে মৌলের পরমাণু নিয়ে গঠিত তাদের পারমাণবিক ভরগুলোকে যোগ করি। কোনো পরমাণু যদি একের বেশি থাকে তাহলে প্রথমে অক্সিজেন দুটো আছে, তার মানে অক্সিজেনের পারমাণবিক ভর দুটো আছে, তাই ইন্টু 2 করব। কার্বনের পারমাণবিক ভর, একে গুণ করে তারপর যোগ করব। ঠিক আছে, এবার কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রসেস সেম, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রসেস সেম, কিন্তু আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করি না। মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতো। আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই, আয়নীয় যৌগের ক্ষেত্রে কেন সংকেত ভর লেখা হয়? আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা আয়নীয় যৌগকে যে সংকেতের মাধ্যমে প্রকাশ করে থাকি, সেই সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, তারই যে পরমাণুগুলো থাকে একইভাবে প্রসেস সেম, কিন্তু আমরা আণবিক ভর কথাটা ব্যবহার না করে সংকেত ভর বা ফর্মুলা মাস এই টার্মটা ইউজ করা হয়। আচ্ছা, এবং এক মোল গ্যাসের আয়তন, এক মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার বা 22,400 ml at STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? এই যে এক মোল গ্যাসের আয়তন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মোলার আয়তন, মোলার আয়তন বা মোলার ভলিউম, মোলার ভলিউম ভিএম। ঠিক আছে, আচ্ছা, এবার পারমাণবিক ভরের এমনি যে বাই ডেফিনেশন একটা সংজ্ঞা আছে সেটা একটুখানি বলে দিই। আচ্ছা, এটা পারমাণবিক ভর একক রয়েছে, তার আগে বলছি না। পারমাণবিক ভরের যে সংজ্ঞাটা রয়েছে বিভিন্ন স্কেল অনুযায়ী সংজ্ঞা হয়, তবে আমরা কার্বন স্কেলটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো। তো পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, সেই কার্বন স্কেল অনুযায়ী যে সংজ্ঞা সেটা কি বলছে? বলছে কোনো মৌলের একটি পরমাণু একটি
কার্বনের যে 12C আইসোটোপ, কার্বনের যে 12C আইসোটোপ, তার সেই কার্বনের C12 এই পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে বলা হয় ওই মৌলের পরমাণুর কি আপেক্ষিক পারমাণবিক ভর বা শুধু পারমাণবিক ভর। ঠিক আছে, তো আমরা এখানে পারমাণবিক ভরটাকে যদি এই কার্বন স্কেল অনুযায়ী সংজ্ঞা থেকে লিখি, তাহলে আমরা লিখব মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বনের 12C পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটাকে এইভাবে লেখা হয়। এই জিনিসগুলো কিন্তু আগেও তোমরা পড়েছো। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে একটি করো, এখানে একটি করো, এই জিনিসগুলো তোমরা আগেও পড়েছো, তাই হালকা আইডিয়া এগুলো আছে। এগুলো কেউ কোথাও লিখতে দেয় না, কিন্তু এগুলো পড়তে হয়, জানতে হয়। ঠিক আছে, এবারে তোমাদের যেটা হাতে কলমে করার সময় কাজে লাগবে কোনটা, ওই যেটা আমি বললাম, পারমাণবিক ভর পড়তে পড়তে তোমাদের অলরেডি কিছু মনে থেকে যাবে, কিছু তোমাকে কোয়েশ্চেনে গিভেন থাকবে, বাকি আণবিক ভর ক্যালকুলেট করার সময় যেভাবে পারমাণবিক ভরগুলোকে যোগ করে গুণ করে যোগ করে এইভাবে করতে হয় সেটা মাথায় রাখতে হবে। পারমাণবিক ভর একক, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এই এএমইউ বা এটাকে বলা হয় ইউ, অর্থাৎ ইউনিফাইড মাস। এটা অ্যাকচুয়ালি কি, কিসের জন্য এর ব্যবহার আমি লিখে এনেছি, তাই পড়ি। যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয়, কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা। তাহলে পরমাণুর ভর, পারমাণবিক ভর এমনি যখন লিখছি তখন কি প্রকাশ করছি, আর যখন পারমাণবিক ভর একক হিসেবে এমইউ ইউনিটটা ব্যবহার করছি তখন তাহলে কি প্রকাশ করছি। এই দুটো অনেকের কাছে খুব কনফিউশন হয়ে থেকে যায় আজীবন কাল। কিছুই না, শোনো, এখানে একটি পরমাণুর প্রকৃত ভরের কথা বলা হচ্ছে এবং সেটা কার সমান, যার মান একটি 12C পরমাণুর ভরের 1/12 অংশের সমান। তার মানে বলছে যে এই 1AMU সমান 1/12 ইন্টু একটি 12C পরমাণুর ভর, এইটা বলছে, হ্যাঁ কি না, এটা বলছে হ্যাঁ কি না, একটি 12C পরমাণুর ভর। তো আমি এখানে প্রকৃত ভর লিখে দিলাম, একই ব্যাপার, আমি জাস্ট আর একটু ডিটেলসে লিখলাম। বোঝা যাচ্ছে তো, 1MU সমান আমরা কি লিখছি যে 1/12 ইন্টু একটি 12C পরমাণুর প্রকৃত ভর, একটি কথাটা বলা হচ্ছে। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যখনই আমি 12C এর কথা বলছি তার মানে এর ক্ষেত্রে আমরা 12 গ্রামের কথা যখন বলবো তার মানে সেখানে কত সংখ্যক কার্বন পরমাণু আছে। এবারে আমরা মোলেতে আস্তে আস্তে ঢুকবো। যখনই এই আইসোটোপটা আমি নিয়েছি এর ভর সংখ্যা কত, আইসোটোপের 12, এখান থেকে আমরা বলবো যে তার মানে 12 গ্রাম 12C এই কার্বন পরমাণুর পরমাণুতে পরমাণু সংখ্যা কত, এটা মানে 12 গ্রাম। এত ডিটেলসে না লিখে আমি সংক্ষেপে বোঝানোর জন্য লিখছি, তো যে 12 গ্রাম মানে এখানে এনে সংখ্যক কার্বন পরমাণু রয়েছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তার মানে এখানে আমরা ভালো করে আমাকে রেসপন্স করো যে এইটা 12 গ্রাম মানে এটা একজনের কথা বলা হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি এনে সংখ্যক কার্বন পরমাণু রয়েছে। বা জিনিসটাকে তুমি ঘুরিয়ে তাহলে লিখতে পারো যে এনে সংখ্যক কার্বন পরমাণুর, এইটার ক্ষেত্রে এই আইসোটোপটা যদি থাকে তাহলে তার ভরটাই কিন্তু 12 গ্রাম, হ্যাঁ কি না। তাহলে আমরা বলবো যে তাহলে একটি
কার্বন পরমাণুর ভর। এই আইসোটোপটা নিয়ে বলছি কিন্তু, হ্যাঁ, বারবার লিখছি না। যদি লেখো তাহলে বারবার এটা 12C 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 লিখবে, বারবার 12C লেখাটা উচিত। ঠিক আছে, বোঝা যাচ্ছে গো? বোঝা গেছে? বোঝা গেছে? AMU অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক, সংক্ষেপে লিখেছি। হ্যাঁ আমি আসছি, আমি এটা একটু করে দেখাবো তো। এন এ সংখ্যক 12C পরমাণুর ভর যদি 12 গ্রাম হয়, তাহলে একটা 12C পরমাণুর ভর কত? কত? ঐকিক নিয়ম করো না, ঐকিক নিয়ম করো। সেটা হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে এন, এত গ্রাম। তাহলে এমইউ কি বলছে? এমইউ তো এইটা বলছে ফর্মুলা, এমইউ 1 এমইউ সমান এইটা বলছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে 1 AMU সমান 1/12 ইন্টু একটি 12C পরমাণুর প্রকৃত ভর, যেটা 12/n। তার মানে 12 কেটে গেল 1/n। n এর ভ্যালু তুমি এখানে পুট করে দিয়ে ক্যালকুলেটারে ইচ্ছে মতো হিসেব করে এটা চেক করতে পারো। আমি তো করবো না এখন চেক, এটা করলে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম হয়। এইটা হচ্ছে 1 AMU ভ্যালু। ঠিক আছে, বক্স করলে এদিক ওদিক কেটে যাচ্ছে, লেখাটা একটু বাঁকা হয়েছে। তো এটা 1 AMU ভ্যালু, বোঝা গেছে? এবার অনেক সময় আমরা দেখি কোয়েশ্চেনে দিয়ে পারমাণবিক ভর করতে দিয়ে, মানে ভ্যালুগুলো দিয়ে দিয়ে এমইউ লেখা থাকে, তাতে ঘাবড়ানোর কিছু নেই, দেখবে সেম ভ্যালুই লেখা থাকে। কেন? কারণ তুমি যদি রিচেক করতে চাও, এইভাবে রিচেক করতে পারো। ধরো তোমাকে নাইট্রোজেন দিয়েছে, নাইট্রোজেন 14 যেটা, তাহলে 14 মানেই হচ্ছে আমরা কি বলবো, যে এন এ সংখ্যক রয়েছে, সেখানে তার ভর তুমি বলছো 14 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার বলছে একটা কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয়। তাহলে তুমি যদি এখানে এন এ সংখ্যকের জন্য 14 গ্রাম বলো, তাহলে একজনের জন্য 14/n বলবে। এবার এত গ্রাম বলছো তুমি, এত গ্রাম বলছো, ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বুঝবে। ঠিক আছে, এবার একটা পরমাণুর প্রকৃত ভরকে তুমি প্রকাশ করতে যাচ্ছ। এবারে এইটাই তো তুমি, এই যে 1/n এটাই তো গ্রামে আছে, তাহলে এখানে 1/n এটাই তো 1 AMU। তাহলে তুমি এখান থেকে 14 AMU বলতেই পারো, তাতে কি অসুবিধা? তুমি তো একজনের কথা শুধু বলছো, এখানে এখানে একজনের কথা বলছো, একজনের কথা বলছো। ব্যাপারটা বোঝা গেছে? বা জিনিসটা উল্টো করে দেখতে পারো, যখনই তুমি এটাকে টোটাল এনে সংখ্যক করতে দেবে, তোমার আবার সেই 14 গ্রাম গ্রামে আসুক বা এএমইউতে আসুক, এএমইউতে আসছে মানে সেটা কোনো পরমাণুর, একটা পরমাণুর প্রকৃত ভরকে বোঝাচ্ছে। জিনিসটা বোঝা গেল কিনা আমাকে বলো, জিনিসটা বোঝা গেছে কিনা আমাকে একটু বলবে। ঠিক আছে, আর এএমইউ কে ইউ দিয়ে লেখা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা অন্য যে কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে ব্যাপারটাকে রিচেক করতে পারো বিভিন্ন ভাবে। ঠিক আছে, একজনের একটা পরমাণুর প্রকৃত ভর হলে এমইউ, সেটাই যখন তুমি এনে দিয়ে গুণ করে যাবে, তখনই তুমি তার ক্ষেত্রে ওই এনে সংখ্যকের জন্য যখন তখন 1 মোলের জন্য পাবে। আর 1 মোল পরমাণুর ভরটাই পারমাণবিক ভর, আমাদের এমনিও অ্যাপ্লিকেশনে সেটাই কাজে লাগবে সব জায়গায়। ঠিক আছে, আচ্ছা, এবারে মোল কনসেপ্টের মেন ফর্মুলাটা দিয়ে আমি একটু আজকে এন্ড করব। সেটা হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ মোল, স্মল এন, হ্যাঁ, সমান মলিকিউলার মাস বাই মলিকিউলার মাস সমান এন বাই এন সমান ভলিউম অফ গ্যাস ইন লিটার বাই 22.4 লিটার অ্যাট এসটিপি। এইটা হচ্ছে টোটাল ফর্মুলা। যখন অণুর ক্ষেত্রে বলা হবে, তখন তুমি মলিকিউলার মাস বসাবে। মলিকিউল না হলে মলিকিউলার মাস তো বসাবে না, মলিকিউল হলে তবেই বসাবে। যদি এন ক্যালকুলেট করতে হয় অ্যাটমের ক্ষেত্রে, তখন তুমি অ্যাটমিক মাস বসাবে। এটা কখন বসাবে? যখন তোমাকে অ্যাটমের ক্ষেত্রে ক্যালকুলেট করতে লাগবে। এনটা কি? এই এনটা, এই এনটা কি? এই এনটা হচ্ছে
নাম্বার অফ মলিকিউলস, বা নাম্বার অফ মলিকিউলস না বলে তুমি অণুর ক্ষেত্রে, অ্যাকচুয়ালি অণুর ক্ষেত্রে অনুসংখ্যা, অ্যাকচুয়ালি কণা সংখ্যা, নাম্বার অফ পার্টিকেলস, এনটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ পার্টিকেলস, এনটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস বা কণা সংখ্যা। এবার আমি যেহেতু তো প্রত্যেকটা অণুর ক্ষেত্রে এটা লিখেছি, তাই এখানে অণু সংখ্যা, জিনিসটা বোঝা গেছে? আমি এখানে অণুর ক্ষেত্রে লিখছি। এবার তুমি যদি ইন জেনারেল বলো, আমি তাহলে এটাকে এন নট লিখে দিচ্ছি। এন নট হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস। কিন্তু এই পার্টিকেলসটাই অ্যাকচুয়ালি কি হয়, মোল সংখ্যা সমান এই এন বাই এন, তার মানে কি মলিকিউল বাই মলিকিউল, নাম্বার অফ মলিকিউলস বাই অ্যাভোগাড্রো সংখ্যা। নাম্বার অফ মলিকিউলস তুমি কি করে পাবে, কত মোল রয়েছে ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, এটাই হচ্ছে ফর্মুলা। কেন, ধরো 1 মোল আছে, 1 মোল আছে মানে এখানে 1 বসাবে, 1 মোল মানেই তো এনে সংখ্যা। এবার 2 মোল আছে, তাহলে 2 ইন্টু এনে, সেটাই অনুসংখ্যা। 3 মোল আছে, 3 ইন্টু এনে, সেটাই অনুসংখ্যা। 4 মোল আছে, 4 ইন্টু এনে। তার মানে জিনিসটা কিছুই না, এনটাকে আমরা অনুসংখ্যা বলছি যখন আমরা অণু নিয়ে কাজ করছি। সবসময় আমাদের অণু দিয়েই কাজ হবে তা নয়, আমাদের অন্যান্য কোনো কণা দিয়েও কাজ হতে পারে, অণুর মধ্যে পরমাণুও বের করতে হতে পারে। তাই আমি ইন জেনারেল এন নট লিখেছি। নাম্বার অফ পার্টিকেলস মানে কি, কণা সংখ্যা। এবার সেই কণার জায়গায় অণু, আয়ন, ইলেকট্রন বা পরমাণু যা খুশি হতে পারে। এন এটা অ্যাভোগাড্রোর নাম্বার 6.022 ইন্টু 10⁻23। আর এই যে 22.4 লিটার, এটা হচ্ছে মোলার ভলিউম, একটু আগে বললাম। আর এটা হচ্ছে ভলিউম অফ গ্যাস। আর এমটা কি, স্মল এমটা, স্মল এমটা হচ্ছে প্রদত্ত ভর, তোমাকে গিভেন থাকবে। আর যদি গিভেন না থাকে, অন্য কিছু গিভেন থাকবে, ধরো এইখান থেকে তোমাকে এটা গিভেন, এটা গিভেন, এটা গিভেন, তাহলে তুমি এটা বের করতে পারবে না। জাস্ট সমীকরণের সমতা বিধান, এই সমতা বিধান বলছি, মানে সলভ করলেই তো হয়ে গেল। এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সাথে এটা মাথায় রাখতে হবে, এই পোর্শনটুকু সব সময় গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, গ্যাসীয় অণুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, গ্যাসীয় অণুর ক্ষেত্রেই কেবল প্রযোজ্য। এসটিপি মেনশন থাকলে, গ্যাস বললে, তবেই এই আয়তনের হিসাবে করা যাবে। আচ্ছা, আমরা মোটামুটি 8:24 এসে দাঁড়িয়েছি। একটা কোয়েশ্চেন তখন থেকে বলবো বলবো করছি, এটাকে করে 2-4টে তো হোমওয়ার্ক দেবই, ঠিক আছে? এবার চল, এটা বলো, একই চাপ উষ্ণতায় সমভর মানে মাস সেম H2O2 আর হচ্ছে মিথেন ভি আয়তনের পাত্রে রাখা হয়েছে। তাহলে ধরে নাও এটাও এম, এটাও এম, এটাও এম, মাস। এন সমান মাস বাই মলিকিউলার মাস, ঠিক আছে? আবার এটা সমান এন নট বাই এন। আমরা এখন সবই অণু অণু দেখছি তো, তাহলে এন বাই এন এ লিখি না, চাপ কি আছে। এন নটটা কণা সংখ্যা বলে ইন জেনারেল এন নট লিখেছি, অণু করছি তাই শুধু এন লিখেছি। তুমি এন নট দিয়ে করতে পারো, কণার মধ্যে অণু পরমাণু সবাই পড়ে, ঠিক আছে, যেটা সুবিধা। এবারে দেখো এম বাই, এর ক্ষেত্রে মলিকিউলার মাস কত, মলিকিউলার মাস 2, হ্যাঁ কি না? H2 এর ক্ষেত্রে মলিকিউলার মাস, এর ক্ষেত্রে 32, এর ক্ষেত্রে হচ্ছে 16, ঠিক আছে? রেশিও করছো মানে সব কেটে যাবে, আমি তবুও সেম মাস বলেছে তাই জন্য এখানে সেম ধরে নিয়েছি এখান থেকে। তাহলে এটা তুমি কি পাচ্ছ, এটা তুমি মোল পাচ্ছ। এবার একটু আগে কি বললাম, নাম্বার অফ মলিকিউলস পেতে গেলে সেটা এই যে এইটুকুনি দেখো না, এইটুকুনি থেকে দেখো, নাম্বার অফ মলিকিউলস পেতে গেলে নাম্বার অফ মোলসের সঙ্গে এন এটা গুণ করে দিতে হয়, হ্যাঁ কি না? তাহলে এইটা আমরা আপাতত নাম্বার অফ মোলস পাচ্ছি। নাম্বার অফ মলিকিউলস যখন পেতে চাইছি, তখন মাস বাই মলিকিউলার মাস, নাম্বার অফ মোলস পেয়ে গেছি। তুমি এই টোটালটা থেকেও দেখতে পারো যে মাস বাই মলিকিউলার মাস ইনটু এন, এটা করলেও এন পাওয়া যায়, সেম জিনিস, এটাই তো এটা। ভেঙে ভেঙে দেখাচ্ছি, আলটিমেটলি রেশিও মানে সব কেটে যাবে, আলটিমেটলি রেশিও মানে সব কেটে কুটে টাটা বাই বাই করবে, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো। তাহলে
32 দিয়ে গুণ করে দিই, হাফ 1/32 1/16। কি এরকম করেই তো সিম্পল রেশিওতে আমরা যাব নাকি? তাহলে 16 দুগুণে 32 1, আর এখানে হচ্ছে 16 দুগুণে 32। এইটা আসছে। এটা কি এসছে? এটা কি এলো ফাইনালি? এটা মলিকিউলস। মলিকিউলস এর ক্ষেত্রে আমরা এই রেশিওটা পাচ্ছি। হ্যাঁ কি না? অনুসংখ্যার অনুপাত। কি গো, কোথায় গেলে সব? এটা অনুসংখ্যার অনুপাত পেয়েছি। এটা কি পেয়েছি? অনুসংখ্যার অনুপাত। কিন্তু ম্যাম এখানে কি চেয়েছে? এখানে আয়তন অনুপাত চেয়েছে। এরকম কোনো কিছু তো শেখালেন না। অ্যাভোগাড্রোর প্রকল্প বলছে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান থাকে, ভি প্রপোর্শনাল টু এন। প্রপোর্শনালটিও আছে মানে, রেশিও বলছে মানে, যা তোমার অনুসংখ্যার অনুপাত তাই তোমার আয়তন অনুপাত। অপশন সি ইজ দ্য কারেক্ট। অসাধারণ এই অঙ্ক, অসাধারণ। আর 5টা পাতি কোয়েশ্চেনকে, মানে এটাও ইজি, একদম অ্যাভোগাড্রো প্রকল্পের কনসেপ্ট এখানে লাগছে, ভাবা যায়? লোক ভাবতে পারে না, কিন্তু দারুণ কোয়েশ্চেন। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? আচ্ছা, এবার হোমওয়ার্ক গুলো দিই, ঠিক আছে? মোলের ধারণা শুরু করেছি, এখানে লিখি মোলের ধারণা লেখা আছে, ঠিক আছে? এখান থেকে আবার আমরা পরের ক্লাসে শুরু করবো, রিভিশন তো করতেই হবে। মোলের ধারণা সবে ধারণা দিতে শুরু করেছে, বুঝলে? এর থেকে আমরা প্রচুর প্র্যাকটিস নেক্সট ক্লাসে করব। হোমওয়ার্ক নাম্বার 1, চলো নেক্সট। হোমওয়ার্ক নাম্বার 2, নেক্সট। হোমওয়ার্ক নাম্বার 3, নেক্সট। হোমওয়ার্ক নাম্বার 4, নেক্সট। হোমওয়ার্ক নাম্বার 5, 5টা। বলো ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? ওকে, হ্যাপি? ঠিক আছে, বাহ। কিন্তু আমরা একদম বেসিক জিনিস আজকে আলোচনা করেছি, সূত্রগুলো দেখলাম, মূল কনসেপ্টে জাস্ট এন্ট্রি নিয়েছি। নেক্সট ক্লাসে এটাকে ভালো করে রিভিশন করে নেক্সট আরো কিছু টপিকে আমরা যাব, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে দেখবে, যা বুঝালাম বুঝে নিজেরা করার চেষ্টা করবে। 5টা কোয়েশ্চেন দিয়েছি, আর যেটা করালাম সেটা ভালো করে বুঝবে, ফর্মুলাগুলো বুঝবে, কি বলতে চেয়েছি, ঠিক আছে? রেকর্ডেড ফর্মটা এসে যাবে, হ্যাঁ, এই অ্যাপেতে এই লাইভ রেকর্ডেড ফর্মে থাকবে, কিছুক্ষণ সময় লাগতে পারে কিন্তু এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। তাই হুড়োহুড়ি করবে না, সবাই পেয়ে যাবে, কোনো চাপ নেই। আর পিডিএফও আমি শেয়ার করে দিচ্ছি, ওকে? তো আমার খুব ভালো লাগলো তোমাদের প্রথম দিন ক্লাস নিয়ে। ক্লাস এগোতে দাও, প্রত্যেক ক্লাসে এমনি আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে প্র্যাকটিস সেট পরে দেব, ঠিক আছে? আপাতত প্র্যাকটিস সেট হোক, ডিপিপি হোক, নাম যাই দিক, আলটিমেটলি কোয়েশ্চেন দেওয়া, তো কোয়েশ্চেন আমি এমনি পিডিএফ এ সাটিয়ে দেবো, ঠিক আছে? আজ 5টা মোটে দিয়েছি প্রথম ক্লাস বলে, এরপরে আরো সংখ্যা বাড়বে, ঠিক আছে? চলো, নোটস পেয়ে যাবে, হুড়োহুড়ি করার কিছু নেই। এইটা সেভ না করলে তো নোটস পৌঁছয় না, ঠিক আছে? আমি এইটা সেভ করব, ক্লাস এন্ড করব, এন্ড স্ট্রিম করে এটাকে সেভ করব, তারপরে নোটস অ্যাটাচ করব, ঠিক আছে? তারপরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? সব জিনিসটা প্রসেসে হয় তো, তাই হুড়োহুড়ি করো না, সবটা প্রসেসেই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টেক কেয়ার, রাধে রাধে।